একটা ভুল আমি শুধরে নিই, সেটা হচ্ছে আমি আগে বলতাম তিহারে যাবে, এখন আর তিহারে যাওয়ার দরকার নেই, দমদমেই কাজ হয়ে যাবে। দমদম কিংবা প্রেসিডেন্সি জেল এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ওই শ্রীঘরটাই হচ্ছে শান্তিনিকেতন থেকে শ্রীঘরে যাওয়াটাই ওর ভবিতব্য। কচুবনে লাথি খাওয়া নেতা এখন কচুবনের যে হাঁস মুরগি আছে তাদের ডিমটা খাবে, এটাই তার ভবিতব্য। দেখুন, অভিষেক যখন অসুস্থ, মানে ওই 2-4টে ঢিল পাটকেল খেলেন, 2-4টে ডিম খেলেন, তখন তার মা এলেন না দেখতে, তার বাবা গেলেন না দেখতে, পিসি গেলেন। তো মায়ের থেকে দেখা যাচ্ছে মা বাবার থেকে পিসির দরদ বেশি। তো সেক্ষেত্রে উনি অভিষেকের ডানা ছাড়বেন এটা ভাবাই যায় না। পার্টি অফিসকে এরা ওয়ো রুম বানিয়ে ফেলেছিল। তৃণমূলে এটাই হয়, তৃণমূল হচ্ছে মোচ্ছব করার একটা জায়গা। সারাদিনে এরা ভাবে কোথা থেকে কত মাল তুলবো, আর মাল তোলা হয়ে গেলে রাত্রিবেলা ভাবে যে কীভাবে ফুর্তি করব। এটাই তৃণমূল কংগ্রেস, একটা প্ল্যাটফর্ম মদমচ্ছব করার। এতদিন পর্যন্ত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আসীন ছিলেন, কিন্তু সেখানেই তার সেই পদে ভাগ বসানোর জন্য দেখা যাচ্ছে আরও দুজন নতুন যুগ্ম সাধারণ সম্পাদকের উদয় হলো, ডেরেক ওব্রায়ান এবং একই সঙ্গে দোলা সেন। সেই সমস্ত কিছু তো থাকছেই, কিন্তু এই মুহূর্তে যেখানে বসে আছি, সকলের প্রিয় চন্দ্রনাথ রথ তার স্মৃতিচারণায় এক মহতী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অত্যন্ত স্মৃতিমেদুর এবং ভারাক্রান্ত একটি সময়ে, তার কারণ অত্যন্ত ভালো সময়ে, যে সময়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, চন্দ্রনাথ রথ তার পাশে একদম এতদিন ধরে যিনি পিলারের মতো, সাপোর্ট সিস্টেম হিসাবে ছিলেন, সেই চন্দ্রদাই আজ নেই। সেই সমস্ত কিছু নিয়ে আরও একবার পঙ্কজ দাকে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে। দাদা, একটু চন্দ্রদাকে দিয়েই প্রশ্ন শুরু করি। চন্দ্রনাথ রথ, তিনি তার এই যে করুণ পরিণতিটা করুণ এই কারণেই, তার কারণ এই পরিণতিটা হবে এত তাড়াতাড়ি বা এভাবে হবে সেটা কারোর কাছেই অভিপ্রেত ছিল না, আমাদের কাছে তো নয়ই। তার কারণ তিনি মিডিয়া কোঅর্ডিনেটর হিসাবে আমাদের সব সময় সাহায্য করেছেন। যে কোনো কর্মসূচিতে চন্দ্রদার কাছে একটি ফোন গেলেই সদা হাস্যমুখ তার ভেসে উঠত, হ্যালো, হ্যাঁ বলো। কিন্তু সেই চন্দ্রদাকে আজকে সত্যি খুব মিস করছি। এরকম একটি অবস্থায় তার স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে, এটা কি ভাবা গিয়েছিল? কখনো ভাবিনি, কারণ চন্দ্রদা হচ্ছে আমাদের দুর্দিনের সঙ্গী। ভালো দিনে অনেক লোক পাওয়া যায়, খারাপ দিনে কিন্তু লোক খুব কম পাওয়া যায়, আর চন্দ্রদা হচ্ছে ওরকম দুর্দিনের সঙ্গী। যখন বাড়িতে হামলা হয়েছে, এক ফোনে চন্দ্রদাকে জানাতে হয়নি, নিজেই ফোন করেছে, শুনলাম এটা হয়েছে, বলনি, বকা দিল আর কি। অ্যারেস্ট হয়েছি, চন্দ্রদা ফোন করে বলেছে কোনো ভয়ের কিছু নেই, তোমাকে বের করার ব্যবস্থা করছি। মামলা হয়েছে, আবার বলেছি, আবার বেল করানোর ব্যবস্থা থেকে শুরু করে চন্দ্রদা হচ্ছে আমাদের দুর্দিনের সঙ্গী। আজকে যতগুলো মানুষ এসছে সবার সঙ্গী চন্দ্রদা। হ্যাঁ, তো মানে আজকে খারাপ লাগছে, মানে এরকমভাবে বলতে হবে। এবং যে এটা চন্দ্রদার যে লড়াই, সরকার পরিবর্তন, সমাজ ব্যবস্থার এই বদলের যে লড়াই, আজকে যে লোকটা সবথেকে বেশি অ্যাক্টিভলি করলো সে দেখেই যেতে পারলো না। মানে জেতাটা দেখে গেছে, কিন্তু শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হলেন, মন্ত্রিসভা হলো, ভালো সময়টা উপভোগ করতে পারলো না আর কি। হ্যাঁ, তো আজকে খারাপ লাগছে যে এরকম একটা জায়গায়, মানে এরকমভাবে ওনাকে মনে করতে হচ্ছে। ওনাকে হয়তো পার্টিতে বদ্ধ ক্যামেরায় আড়ালে হয়তো আমরা একসাথে আনন্দ উৎসব করতাম, পার্টি করতাম, তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু এইভাবে তার স্মৃতির কামনায় আর কি ইয়ে করতে হবে, এটা সত্যিভাবে খারাপ লাগছে। মানে কোনো দল মত নির্বিশেষে যদি একজন মানুষ হিসাবে আমরা দেখি, তাহলে চন্দ্রনাথ দা সত্যিই আমাদের এত কাছের ছিলেন। কারণ সাংবাদিক হিসাবে আমাদের সরাসরি হয়তো নেতা মন্ত্রী তারা যে দলেরই হন না কেন, সরাসরি তো তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যারা এই রকম ক্ষেত্রে কোঅর্ডিনেট করেন তারাই আমাদের অত্যন্ত পরম মিত্র হয়ে ওঠেন আর কি। সেরকমই ছিলেন চন্দ্রনাথ দা। তবে তার এই পরিণতির পিছনে যারা মাস্টার মাইন্ড, যারা দায়ী, সেই দায় কি সরাসরি কালীঘাট পর্যন্ত বিস্তৃত? কি বলতে চান? অবশ্যই বিস্তৃত, নালে কে মারবে তাকে? যে লোকটা শুধু উপকার করতে জানে, যে কখনো কারো ক্ষতি করেনি, ভারতীয় বায়ুসেনাকে সার্ভ করেছে, একজন দুর্দান্ত অফিসার, শর্ট সার্ভিস কমিশনে ছিলেন, তা সত্ত্বেও তিনি মানে কি বলবো, জম্মু অ্যান্ড কাশ্মীরে বেশ কয়েকটা অপারেশন করেছেন, যেটা সাধারণত শর্ট সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা খুব কম দেখতে পাই। তো এরকম একজন মানুষকে কে মারবে? যে কোনো চুরি করেনি, দুর্নীতি করেনি, শুধু উদার
দুই হাত দিয়ে উদারভাবে সবই তো দিয়ে গেছে, সাহায্য করে গেছে, এবং শুভেন্দুবাবুর চোখ নাক কান মস্তিষ্ক হিসেবে কাজ করেছে। আমরা তো দেখেছি যে শুভেন্দুদা, আমরা যখন একসাথে বসতাম শুভেন্দুদা ফোন করতেন, হ্যাঁ শুধু হয়ে যাবে, করে দিচ্ছি, এই সমস্যা ওই সমস্যা, ওগুলো ওর কাছে সমস্যা ফ্যাক্টর ছিল না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে বেশ কয়েকটা অনুষ্ঠান যেগুলো দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবারে, দক্ষিণ চব্বিশ পরগনায় প্রোগ্রাম অসম্ভব, কিভাবে সে করেছে সেটা মানে ওটা একটা বই লেখা উচিত যে রাজনীতি কিভাবে করতে হয়। শুভেন্দুদা যেরকম রাজনীতিতে একটা মাস্টারপিস, সেও শুভেন্দুদার সঙ্গী হিসেবে একটা মাস্টারপিস ছিল। আজকে তার মানে তাকে কে মারবে? তাকে মারার তো একমাত্র, আমার তো মনে হয় যে মৃত্যুর পিছনে একটাই কারণ হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এলাকায় হেরে যাবেন সেটা কখনো কল্পনাই করতে পারেননি, এবং তাকে রাজনৈতিকভাবে পর্যুদস্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে পলিটিক্যালি হারানো, এটা তো নিশ্চয়ই কাকে হার্ট করবে? একটাই কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্দ্যোপাধ্যায় পরিবারে মমতা বা অভিষেক ছাড়া তো আমরা অন্য কোনো কাউকে এর পেছনে মাস্টারমাইন্ড হিসেবে দেখছি না। হয়তো মমতা গুলি করেননি, হয়তো অভিষেক গুলি করেনি, কিন্তু গুলি করাতেও তো পারে। অতীতে বেশ কয়েকটা উদাহরণ এরকম আমরা দেখেছি, বিশেষ করে আমাদের এলাকায়। বাবাই বিশ্বাস বলে একজন ছিল, বাবাই বিশ্বাসের বন্ধুকে খুন করা হয়েছিল, বাবাইয়ের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল 9 নম্বর। আমার মনে আছে, যেহেতু আমি এফআইআরটা দেখেছিলাম, চার্জশিটে 9 নম্বরে ওনার নাম ছিল বাবাইয়ের। দোলা সেন গোটা বিষয়টা অপারেট করিয়েছিলেন, সকলেই এই বিষয়টা জানে, ফলে তৃণমূল কংগ্রেস এটা করিয়েই থাকে। এখন আমরা মনে করি যে যত দ্রুত এর তদন্ত হলে আর কি চন্দ্রনাথের আত্মাটা শান্তি পাবে আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত একটি রিজিওনাল পার্টি হয়েও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ছিল, কিন্তু এখন হঠাৎ করে দুজন যুগ্ম সাধারণ সম্পাদকের উদয় হলো, ডেরেক ওব্রায়ান আর দোলা সেন। কোথাও না কোথাও গিয়ে কি আপনার অভিজ্ঞতা, এতদিন ধরে আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, কোথাও না কোথাও সেই অভিজ্ঞতার দ্বারাই কি মনে হয় যে গ্রেফতারি এড়ানোর জন্য বা অভিষেককে সেফ সাইড করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ঘুরিয়ে নাক দেখানোর মতন একটি চাল? না, আমার বেশ কয়েকটা জিনিস মনে হয়েছে, মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিল দিয়ে অনেক পাখি মারার চেষ্টা করেছেন, কিন্তু পাখি মরবে কিনা আমি জানি না। যে কটা কারণ আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঘুরপাক খেয়েছে, সেটা হচ্ছে এক, অভিষেক যদি গ্রেফতার হয়ে যায় তাহলে সেই সময় দলটা চালাবে কে? বিশ্বস্ত কয়েকজনই আছেন যারা বিনা ওইভাবে গ্ল্যামারাস পদ ছাড়াও কাজ করেছেন, তার মধ্যে দোলা সেন অন্যতম। দোলা সেন রাজ্যসভার সাংসদ ছিলেন, পরবর্তীকালে তাকে সরিয়ে নেওয়ার পরেও তিনি বিশ্বস্ত হিসাবেই কাজ করেছেন। তো এক হচ্ছে অভিষেকের গ্রেপ্তারির চিন্তাভাবনা মাথায় রয়েছে, এক হচ্ছে তিনি মিডিয়াতে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন যে অভিষেকের ডানা ছাটলাম। দেখুন, অভিষেক যখন অসুস্থ, মানে ওই 2-4টে ঢিল পাটকেল খেলেন, 2-4টে ডিম খেলেন, তখন তার মা এলেন না দেখতে, তার বাবা গেলেন না দেখতে, পিসি গেলেন। তো মায়ের থেকে দেখা যাচ্ছে মা বাবার থেকে পিসির দরদ বেশি। তো সেক্ষেত্রে উনি অভিষেকের ডানা ছাড়বেন এটা ভাবাই যায় না। আর অভিষেকের ডানা ছাড়ার হলে অনেক আগে উনি ডানা ছাড়তে পারতেন। এখন তো পার্টি শেষ হয়ে গেছে, এখন অভিষেককে ছেড়ে দিলে আর থাকবে ডাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একটা পারসেপশন জেনারেট করার বিষয় আছে। একটা হচ্ছে যে অভিষেক অ্যারেস্ট হয়ে গেলেও যাতে দল চালাতে পারেন, এই সমস্ত কিছু ভেবে টেবে তিনি এইগুলো করেছেন। আর একটা হচ্ছে খবর, উনি তো খবরে থাকতে ভালোবাসেন, একটা নতুন সব মিলিয়ে কমিটি করেছেন, শুধু অভিষেক না, দেখবেন আপনি উনি স্টুডেন্ট উইং সরিয়ে দিয়েছেন, সায়নীকে রেখেছেন, বেশ কয়েকটা উইং এদিক ওদিক করেছেন, এবং উত্তরবঙ্গের কোনো উইংই রাখেননি। মানে উত্তরবঙ্গ তার কাছে কি পশ্চিমবঙ্গ নয়? আমি জানি না। তো সব কিছু ভেবেচিন্তে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকমভাবে একটা কারিগরি করেছেন যাতে একটু খবরের মধ্যে থাকেন, কারণ এখন তো উনি বিরোধী নেত্রী, এবং বিরোধী নেত্রীও কীভাবে বলবো, মানে বিরোধী নেত্রীও বলা যায় না, মানে কিসের বিরোধী নেত্রী? না উনি বিধায়ক আছেন, পার্টি সুপ্রিমোর পদটা আর কদিন পরে চলে যাবে, গোটা ওনার দল এখন হাইজ্যাক হয়ে গেছে, হাইজ্যাকাররাই অরিজিনাল তৃণমূল, মমতা হচ্ছেন আদি তৃণমূল হয়ে গেছেন। এখন তৃণমূলের নামটা নিয়ে আমার মনে হয় সমস্যা হবে, যেমন আদি ঢাকেশ্বরী, হ্যাঁ, নতুন ঢাকেশ্বরী, আমাদের কোনো শাখা নেই। তো এবার তৃণমূল কংগ্রেসকেও লিখতে হবে আমাদের কোনো শাখা নেই, আমরাই আদি তৃণমূল। অন্যদিকে এই যে জাল সই কাণ্ড থেকে শুরু করে আরও একাধিক যে সমস্ত কেস, সেখানে একের পর এক কেসে যেভাবে জর্জরিত হচ্ছেন অভিষেক, তাতে কি এবারে শান্তিনিকেতন থেকে সরাসরি শ্রীঘরে তার হতে চলেছে, মানে ঠিকানা হতে চলেছে? একটা ভুল আমি শুধরে নিই, সেটা হচ্ছে আমি আগে বলতাম তিহারে যাবে, এখন আর তিহারে যাওয়ার দরকার নেই, দমদমেই কাজ হয়ে যাবে। দমদম কিংবা প্রেসিডেন্সি জেল এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ওই শ্রীঘরটাই হচ্ছে শান্তিনিকেতন থেকে শ্রীঘরে যাওয়াটাই ওর ভবিতব্য, এবং দূরত্বটা না খুব কমে গেছে।
আদালত রক্ষা কবচ দেয়নি, এটা ভয়ঙ্কর, এই কেসটায় ভয়ঙ্করভাবে এটা একটা প্রভাব তৈরি করবে। কারণ দেখুন, অনেক সে তো মানে খাতায় কলমে তো একটু বড় সাইজের নেতা, এটা বড় রাঘব বোয়াল, তো এদেরকে ধরার ক্ষেত্রে না, মানে যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান, কিন্তু আইন সবার জন্য সবসময় সমান হয় না, এটাই ভারতীয় রাজনীতির বা আমাদের জুডিশিয়ারি সিস্টেমের বাস্তব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বড় মাছটাকে যে ধরতে গেলে যদি আদালতের রক্ষা কবচ হতো, সমস্যা হতো, আরেকটা কেস করতে হতো, বা পুরনো কেসে ওকে তুলতে হতো যে কেসে রক্ষা কবচ নেই। কিন্তু আদালত যখন রক্ষা কবচ দেয়নি, তখন বুঝে যেতে হবে আদালতও বলছে গ্রেপ্তার করো, এর অ্যারেস্ট হওয়া দরকার। এবং অভিযোগ করেছে তৃণমূলের লোক, সাক্ষী দিয়েছে তৃণমূলের 3 জন বিধায়ক, অ্যারেস্ট হবে তৃণমূলের লোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এখন তার অ্যারেস্ট হওয়ার ক্ষেত্রে কোনো বাধাই রইল না। একদম এর পরের দিনই যদি আদালত মনে করে যে মাফ করবে, এরপরে যদি মনে করে যে সিআইডি সিট যে অ্যারেস্ট করে নেবো, করে নেবে। এদিকে অন্যদিকে যদি আমি দেখি যে কিছুদিন আগেও যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেছিলেন যে দয়া করে কেউ মানে এই পুরসভার কোনো পদ থেকে ইস্তফা দেবেন না, কিন্তু দেখা গেল সেই ফিরহাদ হাকিম ইস্তফা দিলেন, সেই কৃষ্ণা দেবী ইস্তফা দিলেন, এবং সরাসরি ফিরহাদ হাকিম ইস্তফা দিয়ে বলেছেন যে এতদিন সম্মানের সঙ্গে কাজ করেছি, এখন আর পারছি না। তো আস্তে আস্তে কি এই যে ছোটলাল বাড়ি থেকে তার মানে তৃণমূলের যে শাসন চলে গেল, এবং বিধাননগর থেকে শাসনভার চলে গেল, মানে তাসের ঘরের মতো কি একের পর এক সেই সমস্ত শাসনভার ভেঙে পড়ছে? না, তৃণমূল তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর এখন ওই জঞ্জাল অপসারণ হচ্ছে। তো এবং আমি কালকে একটা জিনিস লক্ষ্য করলাম, এটা না বলে পারছি না, যে যে ববি হাকিম বলতো যে হিন্দুরা দুর্ভাগা, মানে মুসলমান ধর্মে যে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, যে বলতো উর্দু জানতে হবে 50% মানুষকে, যে মিনি পাকিস্তানের তত্ত্ব তৈরি করেছিল পশ্চিমবঙ্গের বুকে, দেখেছেন যাওয়ার বেলায় নেতাজিকে প্রণাম করতে যেতে হলো। ওর পাপ লাগবে না? ওনাদের সিস্টেমে তো মূর্তি পুজো করা অবৈধ কাজ, এর মতো ব্যাপার আর কি। ওনার পাপ লাগবে না? ওনার ধর্মের অনুসারীরা, মানে যারা উলেমা টুলেমারা আছেন, একটু কি বলবেন, আমি একটু কমেন্ট করবেন। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, একটু আপনারা ফতোয়া টতোয়া এটা লিখে দেবেন যে এটাতে কী ফতোয়া হতে পারে। তো ঠিক আছে, রাজনৈতিক বক্তব্যে ফিরি। সেটা হচ্ছে যে তৃণমূলটা নেই, উনি তো কোনো কাজই করতে পারছেন না, এবং এমন অর্ডার পাস হচ্ছে যাতে উনি ফেঁসে যাবেন। বিশেষ করে 15 বছরে পুরসভায় কতগুলো ইররেগুলার বিল্ডিং, মানে অবৈধ নির্মাণকে বৈধতা দেওয়া হয়েছে, তার অডিট হবে। অডিট হলে তো দুটো লোকই ফাঁসবে, আর তো কেউ ফাঁসবে না। প্রথম দুটো লোক, সেটা হচ্ছে এক হচ্ছে জলশোভন, আর এক হচ্ছে ববি হাকিম। জলশোভন, আমি যদি ভুল না হই, 2011 থেকে 2018 অবধি জলশোভন চালিয়েছিলেন, এবং তারপরে মিড টার্মে মমতা বন্দ্যোপাধ্যায় এনাকে এনেছিলেন জলশোভনের ওই কেচ্ছা কেলেঙ্কারি হওয়ার পর, মানে শোভন বৈশাখী পর্ব হওয়ার পর। তো দুজন লোকই ফাঁসবে মেন, কাউন্সিলররা পরে ফাঁসবে, বা কাউন্সিলররা তো অর্ধেক অ্যারেস্ট হয়ে বসেই আছে, অর্ধেক পালিয়ে গেছে, কিছু লোক আরও ধরা পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে ববি হাকিম অ্যারেস্ট হবে এরকম কাজ করছে কে? কলকাতা পুরসভা। তো ওই জায়গায় দাঁড়িয়ে ববির মনে হয়েছে যে আমি যখন থাকতেই পাচ্ছি না, উল্টে থাকলে আরও অস্বস্তি। ধরো আমি আমার ঘরে বসে আছি, অন্য কেউ আমার ঘর দখল করে যদি মস্তি করে, হ্যাঁ, তো সেটা তো খারাপ লাগবে না? তো ববির অবস্থা হচ্ছে তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি ছেড়ে দিয়েছেন, কিন্তু বিদায় বেলায় উনি বড় পাপ কাজ করে ফেলেছেন, ওনাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। একই সঙ্গে ববি হাকিম এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? মানে ঋতপন্থী তৃণমূলের দিকে কি তিনি পা বাড়াতে পারেন বলে মনে করেন? না, ওকে কেউ নেবে না, ওকে কেউ নেবে না। ববিকে কে নেবে? দেখো, এমনি একটা আমরা সবাই জানি যে মুসলিমদের দলে নেওয়ার ক্ষেত্রে হালকার উপর ছুতমার গাছ, সেক্ষেত্রে রাষ্ট্রবাদী না জেহাদি দেখা হয়। তো এই লোকটাকে যদি নেয়, আপনি কিভাবে একে, মানে একটা জেহাদি লোককে কিভাবে রাষ্ট্রবাদী তকমা দেবেন? যে লোক বলেছে যে পাকিস্তান, যে লোক বলেছে যে হিন্দুরা দুর্ভাগা, যে লোক বলেছে যে উর্দু ভাষায় কথা বললে ভালো হয়, শিখতে হবে। রিপাবলিক বাংলার সাংবাদিককে বলেছিলেন শিখতেই হবে উর্দুটা 50% মানুষকে। যে লোকটা পুরো ভারতবর্ষকে দারুল ইসলামের চিন্তা করে, সেই লোকটা কিন্তু বিজেপি নিতে পারবে না, আইডিওলজিক্যালি আটকে যাবে। বা নেওয়ার চেষ্টা হলে কোনো নেতা যদি মনে করে যে ওকে একটু নিলে কি ক্ষতি আছে, তো তার বিরুদ্ধে বিজেপি তো ফতোয়া জারি হয়ে যাবে। তো এই লোকটাকে নিতে পারবে না, বিজেপিরই সমস্যা হয়ে যাবে, বা নেবেও না, প্রয়োজনও নেই, কেন নিতে যাবে একটা চোরচিটিংবাজকে? সেই জায়গায় দাঁড়িয়ে ববির তো আর কোনো গতি নেই, একমাত্র হচ্ছে মমতার পায়ে শুয়ে থাকা ছাড়া। আর এরপরে যতদিন পরে অ্যারেস্ট হবে, ততদিন অ্যারেস্ট হওয়ার পর জেলে থাকবে, অনেকেই তো আছে। ডিজে বাজলো মাতচোর, অবশেষে সেই শওকত মোল্লা পুলিশের জালে। শওকত মোল্লা পুলিশের জালে এ তো যাবেই, কিন্তু এই যে মাতচোর, বিশেষ করে আপনি দেখুন
ভাগ্যের কি পরিহাস, শওকত কিসে অ্যারেস্ট হলো? মাছ চুরির কেসে না, বোম বাঁধার কেসে। হ্যাঁ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শওকত তুই তো বোম বাঁধিস, যেখান থেকে এই ডায়লগটা নেওয়া। এবং বোম বাঁধার কেসেই, বোম মারার কেসেই, শেষ অবধি বোমের কেসেই শওকত মোল্লা গ্রেপ্তার হয়ে গেল। এটা হচ্ছে কর্মফল। ওর তো জীবনটা বোম বাঁধা দিয়ে শুরু, মাছ চুরি আর বোম বাঁধা। এবং সেই বোম বাঁধা কেসেই দেখুন অ্যারেস্ট হয়ে গেছে, এবং এনআইএ অ্যারেস্ট করেছে। এনআইএ মানে হচ্ছে ন্যাশনাল এজেন্সি, এটা কিন্তু লোকাল পুলিশ না যে 1-2 বছরের মধ্যে ছাড়া পেয়ে যাবে। এনআইএ, ইডি, সিবিআই এরা ধরলে না মোটামুটি 3-4 বছর গ্যারেজ। আর স্কিন খারাপ হয়ে যায়, হ্যাঁ, নরম হয়ে যায়, রোগা হয়ে যায় মানুষ, বেরোনোর সময় টাকের চুল উঠে যায়। শওকত মোল্লার এবার কি হবে? ওর স্কিন টোনটা এবার খারাপ হয়ে যাবে। কচুবন অতীত, এবারে সরাসরি পচা ডিম, এবং দেখা গেল যে সেই ডিমের ভয়ে রীতিমতো মূর্ছা যাওয়ার বদলে গাড়ি থেকেই বেরোতে চাইলেন না জয়প্রকাশ মজুমদার। কচুবনে মনে হয় মুরগি টুরগি ছিল, অনেক ডিম পেরেছে। কালকে দেখলাম কিভাবে ডিমের বৃষ্টি হয়েছে। এত ডিম তো কেউ অভিষেককেও মারেনি। তার মানে অভিষেকের থেকেও এর উপরে বেশি, লোকাল লোকের কথা বলছি, ওই লোকাল লোকের অভিষেকের থেকেও বেশি এর উপরে হয়তো রাগ ছিল। আর সত্যি কথা বলতে কি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, আজ থেকে বছর 7 আগে, তখন আমি একটা দৈনিক পত্রিকায় কাজ করতাম। তো তখন তার দাদা আমাকে নিজে থেকে ফোন করে বলেছিলেন যে তার কিছু একটা অসুবিধা হচ্ছে। এবং যখন আমি যাই তখন এই জয়প্রকাশ বাবুর দাদা আমাকে বলেছিলেন যে তার ছোট ভাই মানে জয়প্রকাশ তখন কিন্তু বিজেপিতে, এবং সৌভাগ্যবশত আমিও তখন বিজেপি প্রভাবিত একটি পেপারে কাজ করি। তা সত্ত্বেও কিন্তু খবরটা ছাপা হয়েছিল। সেটা হচ্ছে যে ওর দাদার পুরো ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। দাদা দোতলায় থাকতেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছে এই ছোট ভাই হয়েও। তখন বিজেপির প্রভাবটা খাটিয়ে করেছিল, জল উঠতে দিত না, ইলেকট্রিসিটি যেতে দিত না, ঠিকমতো রাত্রিবেলা তালা মেরে বাড়ি চলে যেত, তালার চাবি দিত না। বড্ড তার পরিবারের লোকেরা ভয়ঙ্কর অবস্থায় ছিলেন। তো পরবর্তীকালে কচুবনে লাথি খাওয়া জয়প্রকাশ দলের ভেবেছিল যে অনেক টিকিট ফিকিট পাবে, হয়তো বড় আরও পদে যাবে, পায়নি, চলে গেছে তৃণমূলে। স্বভাবটা আর যায়নি, স্বভাবটা এর বরাবরই একই রকম ছিল। কংগ্রেস থেকে এসেছিল, তো কংগ্রেসেও চুরি করত, বিজেপিতে থেকেও চুরি করেছে, এবং তৃণমূলে থাকার পর তো বড় চোর হয়ে গেছে। এখন কচুবনে লাথি খাওয়া নেতা, এখন কচুবনের যে হাঁস মুরগি আছে তাদের ডিমটা খাবে, এটাই তার ভবিতব্য। সুরেন্দ্রনাথ কলেজ থেকে পথপ্রদর্শন শুরু, এখন তো বিভিন্ন রকম কলেজ, স্কুল, পঞ্চায়েত অফিস, নানা জায়গায় বালিশ বিছানা উদ্ধার হচ্ছে। না, খুব বাজে বাজে জিনিসও উদ্ধার হচ্ছে, সব বলা যাবে না। দর্শকরা দেখেছেন যে মানে পাণ্ডবেশ্বরের বিধায়কের ঘর থেকে এমন এমন জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো মানে অশ্লীল কাজে ব্যবহার হয় আর কি, খারাপ কাজে ব্যবহার হয়। পার্টি অফিসে অন্তত ওইগুলো পাওয়া, একটা মেডিকেল স্টোর থেকে পাওয়া গেলে ঠিক আছে, কিন্তু পার্টি অফিস থেকে টাকা পাওয়া যাচ্ছে, খাট বালিশ, মানে পার্টি অফিসকে এরা ওয়ো রুম বানিয়ে ফেলেছিল। সুরেন্দ্রনাথ কলেজেও তাই ওয়ো রুম হিসেবে ভাড়া দিত। তৃণমূলের নেতারা তো পিঠে বানাতে অভ্যস্তই, তৃণমূলের পার্টি অফিস মানেই পিঠে বানাবার জায়গা, মানে বুঝে নিতে হবে, সব কথা তো বলা যায় না। তো এরা এরকমই, এদের কালচারটাই এরকম, যার জন্যই দেখুন কোনো নীতি আদর্শের উপরে এই দলটা ছিল না বলেই আজকে এই দলটা পুরো শেষ হয়ে গেছে। আমরা তো আজকে টিভিতে দেখতে পাচ্ছি, কিন্তু জনগণ তো জানে যে তৃণমূলে এটাই হয়। তৃণমূল হচ্ছে মোচ্ছব করার একটা জায়গা। সারাদিনে এরা ভাবে কোথা থেকে কত মাল তুলব, আর মাল তোলা হয়ে গেলে রাত্রিবেলা ভাবে যে কিভাবে ফুর্তি করব। এটাই তৃণমূল কংগ্রেস, একটা প্ল্যাটফর্ম মদমচ্ছব করার। কাস্টিং কাউচের অভিযোগে সরাসরি এবারে স্বরূপ বিশ্বাস জেলে গেলেন। কোথাও না কোথাও কি বাংলা মিডিয়া মানে বিনোদন এবং ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টালিগঞ্জ বলে থাকি, সেখানেও রাঘুমুক্তি হলো? না, আরেকটা আছে, বড় বাগটা এখনও আছে। স্বরূপকে দেখছেন, স্বরূপ হচ্ছে কোঅর্ডিনেটর, আসল খিলাড়ি তো হচ্ছে তার দাদা। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি তো নিজে স্বরূপবাবুকে অনেক অভিনেত্রীর সাথে খুব এত ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি যে সাধারণত ভাই বোন বা স্বামী স্ত্রী ছাড়া এত ঘনিষ্ঠ হওয়া যায় না আর কি। আমি নাম করে বলছি না, একদম টপ অভিনেত্রী যারা যখন ছিলেন তাদের কোলে বসাতো এই ব্যক্তি, মানে একদম কোলে বসিয়ে হাত ধরে একদম দেওয়ালে এঁকেছে। এত ঘনিষ্ঠতা কিসের? যারা পরবর্তীকালে তৃণমূলের সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, আমি তাদের কথা বলছি, সকলেই জানেন যে এত ঘনিষ্ঠতা কিসের। তো আজকে আপনি যে ঘনিষ্ঠতার কথা দেখছেন, এরা তো ছোটোখাটো, কিন্তু বড় বড় যারা সেলিব্রিটি ছিল তাদেরও কাস্টিং কাউচ করেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জেলা সফরে অভিনেত্রীদের ঘোরানো হতো, পয়সা দেওয়া হতো কি? কিচ্ছু দেওয়া হতো না, তাদের তো একটা রেমুনারেন্স আছে, কিন্তু তাদের ভয় ছিল যদি আমি এরকম জেলা সফরে না যাই নেতাদের সাথে, তাহলে আমি সিনেমাটা পাবো না, একদম পেটের দায় হয়ে যাবে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমা করার জন্য এদের ওইগুলো সহ্য করতে হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কিছুদিন পর দেখবেন, এখন লগ্নজিতা অলরেডি বলা শুরু করে দিয়েছেন। তো লগ্নজিতা গায়িকা হিসেবে বলেছেন, এরপর দেখবেন যে অভিনেত্রীরাও তারাও বলবেন। ওই মিটু একটা বম্বেতে শুরু হয়েছিল, পশ্চিমবঙ্গে আপনি দেখবেন কিছুদিন পর এই মিটু শুরু হয়ে গেল লগ্নজিতাকে দিয়ে। দাদা, কালীঘাটের মন্দির, যেই মন্দিরে এতদিন পর্যন্ত একচ্ছত্র মানে অধিকার ছিল বলাই যায়, যাকে নিয়ে এই মন্দিরে সেলিব্রিটি মানে যে এই কালচার সেটা শুরু হয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেলেন, কিন্তু তাকে ঠাঁটাপোড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো। কি বলবেন? এটা তো হওয়ারই ছিল, চিরদিন কারো সমানো নাহি যায়। তিনি ওই সময়ে যেতেন, মানে ঢুকতে পারতেন কালীঘাটে সেলিব্রিটি হিসেবে, তার কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি অনেক অপকর্ম করেছেন কালীঘাট মন্দিরে। আমার এক দিদি কানাডায় থাকেন, তিনি বলছিলেন, আপনার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখের জল ছিটিয়ে দিয়েছিলেন মা কালীর ইয়েতে? আমাদের সবার খুব খারাপ লেগেছিল যে উনি কী করছেন। আমার কানাডার এক দিদি বলেছেন, না, উনি ওটা একটা তন্ত্রবিদ্যা করেছেন, ওটাকে উচ্ছিষ্ট চণ্ডালী বলা হয়। তিনি আবার আপনাদের এই চ্যানেলেরও দর্শক। তো উনি আমাকে এটা বুঝিয়ে বলেছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক তন্ত্র মন্ত্র অনেক কিছু করেছেন জেতার জন্য। উনি যে উল্টো ঘন্টা বাজাতেন, ফুটবলের মতন বা ক্রিকেটের বলের মতন নারকল ছুঁড়ে মারতেন, এগুলোই ওনার তন্ত্রবিদ্যারই একটা অঙ্গ ছিল, যে অন্তত তন্ত্রমন্ত্র করে যদি জেতা যায়। কিন্তু এইভাবে তো আর ক্ষমতায় জেতা যায় না কোনো এসব করে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী নেই, তিনি যেভাবে মা কালীকে অপমান করেছেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন এবং বিষ্ণু মাতা বলেছেন, ধর্ম খারাপ খারাপ শব্দ ব্যবহার করে ধর্মের সঙ্গে জুড়ে দিয়েছেন। তো আজকে ওনার এই শাস্তিটা প্রাপ্য। তাও তো ভালো, ওনাকে ওয়েট করতে হয়েছে। ওনাকে তো দূর দূর করে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়নি, এটাই বড় কথা। অতীতে কিন্তু আমরা দেখেছি বড় বড় প্রধানমন্ত্রীকে অনেক মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, একদম ধর্মের জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না। তো আগামী দিনে এরকম হবে, উনি বাড়ন্ত কিছু করলে, বাড়বাড়ন্ত করলে ওনাকে দেখা যাবে এরপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে।